আশেপাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় পরম্পরাগত কৃষি বিকাশের লক্ষ্যে জৈব কৃষিকাজ। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নিলয় পাইন, যুগ্ম কৃষি অধিকর্তা। বিষয়বস্তু বারুইপুর মহকুমা, দক্ষিণ 24 পরগনা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ। আমরা তো আজকে যে বিষয় রেখেছি পরম্পরাগত কৃষি বিকাশের লক্ষ্যে জৈব কৃষি কাজ। তো প্রথমে আপনার থেকে একটু জানতে চাইব যে এই বর্তমান কৃষি ব্যবস্থায় জৈব কৃষির গুরুত্ব ঠিক কতখানি? একদমই ঠিক। দেখুন, জৈব কৃষি ব্যবস্থাটা আমাদের কিন্তু হাজার হাজার বছর আগে শুরু হয়েছিল কৃষির সূচনাকালে। গত 60-এর দশকের পর থেকে আমাদের দেশে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সবুজ বিপ্লব হলো। তখন কৃষিকাজে উন্নত প্রযুক্তি, আমরা কি উন্নত প্রযুক্তি ব্যবহার করলাম?
যে উন্নত মানের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শিখলাম, রাসায়নিক সার ব্যবহার করলাম, রাসায়নিক কীটনাশক ব্যবহার করলাম, কৃষি যন্ত্রপাতি আমরা ব্যবহার শিখলাম, মাটির নিচের যে জল সেই জলকে তুলে আমরা কৃষিকাজে ব্যবহার করলাম। এছাড়া আমরা ব্যাংক থেকে কৃষি ঋণ নেওয়ার ব্যবস্থা হলো। এর ফলে তখন যেটা প্রয়োজন ছিল যে কৃষির উৎপাদন বাড়ানো, সেইটাতে কিন্তু আমরা সব দিক দিয়ে সাকসেসফুল হলাম। অর্থাৎ ফলন 4 গুণ বৃদ্ধি পেল। 1 ফসলি জমি 3 থেকে 4 ফসলি জমিতে রূপান্তরিত আমরা করতে পেরেছি। এই উন্নত কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের কথা কিন্তু কৃষি বিজ্ঞান প্রথম থেকেই বলা আছে। আচ্ছা, কিন্তু বিগত 50 থেকে 60 বছর ধরে অযাচিত এবং অপরিকল্পিতভাবে জমিতে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার হচ্ছে। জমি থেকে প্রতি বছর আমরা টন টন উদ্ভিদ খাদ্য এবং জৈব পদার্থ তুলে নিয়ে যাচ্ছি। ফলস্বরূপ জমির জৈব পদার্থের পরিমাণ স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে হ্রাস পেল, কমে যাচ্ছে। তার সঙ্গে কি হয়ে যাচ্ছে, মাটির জল ধারণ বায়ু ধারণ ক্ষমতা কমে আসছে, মাটিতে উপকারী জীবাণু বা অণুজীবের সংখ্যা প্রচুর পরিমাণে হ্রাস পাচ্ছে, আর তার সঙ্গে রোগ পোকার আক্রমণ অনেক বেড়ে গেছে। এটা হলো একটা দিক। অন্যদিকে আমরা কি দেখব, যে ঘরে ঘরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি, যেমন ক্যান্সার কিন্তু আগে এতটা ছিল না। হাই ব্লাড সুগার, ব্লাড প্রেশার থেকে শুরু করে সমস্ত অসুখ অনেক বৃদ্ধি পেয়েছে। তো জৈব কৃষি ব্যবস্থাপনাটাই কিন্তু এই বিপদ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। তো এই যে আপনি জৈব কৃষির কথা বলছেন, এই জৈব কৃষি বলতে ঠিক কি বোঝাচ্ছেন? ঠিক, জৈব কৃষি হলো যে জৈব উপকরণের মাধ্যমে চাষবাস। অর্থাৎ জৈব উপকরণ কি, মানে শিল্পজাত তথা রাসায়নিক উপকরণ এবং জিন পরিবর্তিত ফসল ছাড়া যে সমস্ত চাষবাস, সেগুলোই আমরা, মানে যেগুলো জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, সেটা আমরা নেব না। আর শিল্পজাত এবং রাসায়নিক উপকরণ এটা আমরা ব্যবহার মোটে করব না। তাহলে আমরা কি করব, এক্ষেত্রে স্থানীয় প্রযুক্তি এবং সহজলভ্য উপকরণগুলি ব্যবহার করে বহমান উৎপাদন ব্যবস্থাটাকে আমরা বজায় রাখব। অর্থাৎ ফসলের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অংশ, যেমন ধানের আপনি চালটা খাবেন, বাকি বাদ দিয়ে বাকিটার যে জৈব, মানে খড় বা তুষ, এইগুলোর কিন্তু পুনর্বর্তনের মাধ্যমে চাষ, অর্থাৎ এইগুলোকে আবার আমরা মাটিতে পচিয়ে ফেরত দেব। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে জৈব বৈচিত্র্য আমরা বজায় রাখবো। অর্থাৎ আমাদের কাছে এই যে বিভিন্ন ধরনের জাত, মানে ফসলের জাত, এগুলো আমরা বজায় রাখছি। মাটির মধ্যে জীবন্ত বস্তুর ক্রিয়া বজায় রাখছি, অণুজীব ক্রিয়াটা আমরা অবশ্যই বজায় রাখবো। কেঁচো বেশি করে রাখতে হবে আমাদের। শুধু চাষবাস এইভাবে করলেই হবে না, তার সঙ্গে মিশ্র চাষ পদ্ধতি, চাষের সঙ্গে প্রাণী পালন, মৎস্য চাষ, এই সবগুলো মিলিয়ে একসঙ্গে একটা টোটাল একটা অর্গানাইজড ক্রপিং, এইটা হচ্ছে কি জৈব কৃষি। তো এই জৈব কৃষি করার জন্য কৃষক বন্ধুরা কি কি করবেন আর কি, ঠিক, মানে এই মাটিকে উপযোগী করে তোলা, বা তারা নিজেরা কি করবেন কৃষক বন্ধুরা? এটা আমরা দুভাবে করতে পারি। কম খরচের উপকরণ ব্যবহার করে, অর্থাৎ কৃষক খরচ বেশি করবেন না, বাইরে থেকে বেশি উপকরণ কিনবেন না, অথচ আজকে জমিটা কিন্তু ক্রমাগতভাবে রাসায়নিক পদ্ধতিতে চাষ করতে করতে গিয়ে ও কিন্তু রাসায়নিক রেসিডুয়াল টক্সিসিটি ওর মধ্যে রয়েছে, স্বাস্থ্য হারাচ্ছে, তার সঙ্গে ওর মধ্যে রাসায়নিক যুক্ত আছে। তা এইটা থেকে যে ফসলটা আমরা তৈরি করবো, আমরা যদি জৈব পদ্ধতিতেও করি, প্রাথমিকভাবে কিন্তু সেটা পুরোপুরি জৈব হবে না। তাহলে জমিটাকে আমাকে ট্রান্সফর্ম করতে হবে, সময় লাগে, ফ্রম দ্য ইনঅর্গানিক টু অর্গানিক, অর্থাৎ রাসায়নিক থেকে জৈবতে আগে জমিটাকে ট্রান্সফর্ম করতে। এটা করার জন্য আমরা কি করব, দুটো উপায় আছে। প্রথম হচ্ছে বছরের পরপর 3টে জাল জাতীয় ফসল ওই জমিতে লাগানো হবে। প্রথমটা হচ্ছে 60 দিনের মেয়াদ, কম ডিউরেশন, মুগের মত। দ্বিতীয়টা 90 থেকে 120 দিনের মেয়াদ, এবং তৃতীয়টা 120 দিনের বেশি মেয়াদে। আচ্ছা, যেমন 90 থেকে 120 দিন কিলো মুসুর, এই ধরনের ফসল। আবার 120 দিনের বেশি অড়হর, এই ধরনের আমরা ডাল জাতীয় শস্য চাষ করব। আচ্ছা, ফসল হিসাবে যেমন সুতিগুলো শুধু তুলে নেব, আচ্ছা, কিন্তু বাকি অংশটা উপড়ানো ফসল খেতে মাটির উপর আচ্ছাদন হিসাবে ব্যবহার করলাম, মানে গাছটাকে তুলে আমরা আচ্ছাদন হিসাবে ব্যবহার করছি। দ্বিতীয় বছর বিঘে প্রতি 7 থেকে 8 কুইন্টাল জৈব সার প্রয়োগ করে একটা তন্ডুল শস্য, অর্থাৎ ধান, গম, এই জাতীয় শস্য, আর একটা ডাল শস্য পাশাপাশি করতে পারি, কিংবা সাথী ফসল হিসাবে, মানে একটার সঙ্গে আরেকটা, এই হিসাবে আমরা চাষ করব। সেচের ব্যবস্থা থাকলে গ্রীষ্মকালীন ডাল শস্য কিছু সবজির সঙ্গে আমরা মিক্সড ক্রপিং, মানে একসঙ্গে সবজির সঙ্গে পাশাপাশি চাষ করলাম, এটা করতে পারি। আর ফসলের অবশিষ্টাংশ কিন্তু সর্বদাই আচ্ছাদন হিসেবে ব্যবহার করা হবে। এইরকম 3 থেকে 4 বার আমরা এই জমিতে তরল সারটাও ব্যবহার করব। আচ্ছা, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা জমিটাকে অর্গানিক ট্রান্সফরমেশন করতে পারি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি, আমাদের কতদিন সময় লাগবে? এটা 3 বছর। 3 বছর ধরে আমাদের এটাকে ট্রান্সফরমেশন পিরিয়ড। এবার আরেকটা পদ্ধতি করতে পারি, যেমন বিঘা প্রতি 3 থেকে 4 কুইন্টাল কম্পোস্ট, কেঁচো সার অথবা টাইকো কম্পোস্ট আমরা ব্যবহার করলাম, কিনে দিতে হবে বা তৈরি করে দিতে হবে, একটু খরচ সাপেক্ষ।
70 কেজি খোল দিলাম, 70 কেজি রক ফসফেট দিলাম, 15 কেজি নিম খোল দিলাম, 2 কেজি ফসফেট সলিউবলাইজিং মাইক্রো অর্গানিজম দিলাম, জীবাণু যেটা ফসফেটটাকে ইজিলি অ্যাভেলেবল করে। এটা কতটা জমিতে? এটা আমি প্রতিটাই 1 বিঘে জমির জন্য বলছি। 40% ফসল হবে ডাল জাতীয় বা শিম্ব গোত্রের। এক্ষেত্রেও ফসল তোলার পর বাকি ফসল পরবর্তী ফসলের জমির আচ্ছাদন হিসাবে ব্যবহার করতে হবে। প্রতি ফসলে 3 থেকে 4 বার 200 লিটার করে তরল সার প্রয়োগ করুন। এটা করবেন কৃষক বন্ধুরা। এভাবে করলে 12 থেকে 18 মাসের মধ্যে মাটি যে কোনো চাষের একটা উপযোগী তৈরি হবে। আচ্ছা, এবার আমরা বিভিন্ন রকমের কম্পোস্ট বা তরল সার মাটিতে দেব। এটা কি একটু তাহলে কৃষক বন্ধুদের মানে এই তরল সার কি কৃষক বন্ধুরা নিজেরা তৈরি করবেন? তাহলে প্রথমে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট কিংবা ট্রাইকো কম্পোস্ট ওনারা তৈরি করছেন। এইটা ওনারা কিভাবে করবেন? যত রকমের শস্যের অবশিষ্টাংশ, ঘাস, পাতা, আগাছা যা যা ওনারা জোগাড় করতে পারবেন, কলা গাছ যেটাই পারলেন, সেটাকেই কুচি কুচি করে কেটে জমির একটা প্রান্তে বা একটা খোলা জায়গাতে যেখানে ভালো সূর্যের আলোক পড়ে সেই জায়গাটা ওনারা সুপকৃত করলেন। 1-2 দিন ওর মধ্যে একটু জল মিশিয়ে নিলেন বা জল ঢেলে দিলেন কয়েক বালতি, তাহলে ওটা 2-1 দিনের মধ্যে একটু কম্প্রেসড, একটু চাপ খেয়ে একটু ছোট হয়ে যাবে। এবার কতটা পরিমাণ তিনি জোগাড় করতে পেরেছেন তার উপর নির্ভর করে তিনি একটা আয়তক্ষেত্রকার পরিষ্কার জমির উপর ওইটাকে 1 ফুট পর্যন্ত উঁচু করে একটা স্তর তৈরি করবে। আচ্ছা, এবার ওনার কাজ হবে যে একটা বালতিতে কাঁচা গোবর জল গুলে নেওয়া। এই কাঁচা গোবরের জলটায় প্রচুর পরিমাণে পচনের উপকারী জীবাণু থাকে, সেটা ওর উপরে ছিটিয়ে দিলেন। এরকম 2 বা 3টে স্তর করে ওই টোটাল ওনার যে মানে পাতা আবর্জনা বা যেটাই বলুন আর কি অবশিষ্টাংশ যেটা ছিল সেটা উনি একটা স্তূপ তৈরি করলেন, রেক্ট্যাঙ্গুলার একটা স্তূপ তৈরি হলো 3টে স্তর পরপর 3টে স্তর দিয়ে। এরপর এটাকে একটা সাদা পলিথিন অর্থাৎ ট্রান্সপারেন্ট পলিথিন যার মধ্যে দিয়ে সূর্যের আলো আসবে, এরকম একটা পলিথিন দিয়ে ওটাকে ভালো করে জল দিয়ে দেওয়া হলো, গোবর জলের পর দিয়ে পলিথিন দিয়ে ঢেকে সাইডের মাটি তুলে ওটাকে এয়ার টাইট করে দেওয়া হলো। আচ্ছা, এই অবস্থায় প্রতি 3 থেকে 4 দিন পর পর একবার করে ওটাকে তুলে ভিতরে একটু করে জল দিয়ে ওটাকে একটু ঘেঁটে দেওয়ার প্রয়োজন। এইরকম যদি আপনি করেন তাহলে উইদিন 21 ডেজ বা 3 সপ্তাহের মধ্যে ওটা কিন্তু হাফ ডিকম্পোস্ট বা অর্ধপচিত হয়ে যাবে। আচ্ছা, এই অবস্থায় আমরা এটাকে যদি কেঁচো সারের গর্তের মধ্যে কেঁচো সারের খাবার হিসেবে দিই, কেঁচো সার কিন্তু এটাকে খুব ভালোভাবে খাবে, খুব তৃপ্তি করে খাবে এবং এটাকে একদম চায়ের গুঁড়োর মতো আমাদের যে সিটিসি চা হয় সেরকম ভার্মি কম্পোস্ট তৈরি করবে। আচ্ছা, এই ভার্মি কম্পোস্টের একটা ব্যাপার, কোনো সময় কিন্তু কোনো জৈব সারকে কৃষক বন্ধুদের আমি বলবো যে আপনারা টোটালি শুকনো করে ব্যবহার করবেন না, কারণ তাহলে ওর মধ্যে যে জীবাণুগুলো থাকে সেইগুলো কিন্তু মারা পড়বে, ওর এফিকেসি বা ওর কার্যকারিতা অনেকাংশ মানে হ্রাস পাবে, 80% কমে যাবে। সেজন্য কোনো সময় কোনো জৈব সারকে টোটালি ড্রাই করাটা একদমই উচিত নয়। আচ্ছা, এটা তৈরি হলো কেঁচো সার। এবার এই কেঁচো সারটাকে তুলে নিয়ে এসে একটা পলিথিনের উপর রেখে তার মধ্যে যদি আমরা ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে একটা পাতলা ন্যাকড়া বা কাপড় দিয়ে ঢাকা দিয়ে 3 সপ্তাহ পর্যন্ত ওর মধ্যে একটু জল ছিটিয়ে দিই বা স্প্রে করি, তাহলে এইটা ট্রাইকোডার্মাটা যে জীবাণু আছে ট্রাইকোডার্মা ভিরিডি যে ছত্রাকনাশক সেটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তখন আমরা এটাকে ট্রাইকো কম্পোস্ট বলবো। এটা একটা খুব উন্নত মানের জৈব সার যেটা গাছের জন্য ভীষণ উপকারী এবং সমস্ত রকমের রোগ আটকানোর জন্য ভীষণ উপকারী, মানে যে কোনো রকমের গোড়া পচা খোলা পচা এগুলো কিন্তু হবে না। এরপরে যদি ছোট্ট করে একটু জীবামৃত বলি, সেটা হচ্ছে একটা ব্যারেলে 100 লিটার জল নিলাম, 10 কেজি কাঁচা গোবর নিলাম, 10 লিটার গোমূত্র নিলাম, 2 কেজি ঝোলা গুড়, 2 কেজি ছাতু। আচ্ছা, এইটাকে একটা 100 লিটারের একটা ড্রামের মধ্যে আমরা মিশিয়ে ফেললাম। মিশানোর পরে একটা কাঠের দণ্ড দিয়ে মানে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর একবার করে নাড়িয়ে দিতে হবে। মাঝরাতে ঘুম থেকে উঠে নাড়াতে হবে না, কিন্তু দিনের বেলা যতক্ষণ সম্ভব এটা করতে হবে। এটা 5 থেকে 7 দিন পর জমিতে প্রয়োগ করা যাবে। এটা একটা খুব ভালো জৈব সার। বীজ বপনের আগে এবং 20 দিন পর এবং 45 দিন পর, অর্থাৎ বীজ বপনের আগে জমিতে একবার দিন, বীজ বপনের 20 দিন পর দিন এবং 45 দিন পর, এবং সেচের জলের সঙ্গেও আপনি দিতে পারেন। আর বীজামৃত বলে একটা সার আছে যেটা দিয়ে আমরা বীজ শোধন করি। একটা ড্রামে 5 কেজি গোবর, 5 লিটার গোমূত্র, 1 লিটার গরুর দুধ, 250 গ্রাম চুন, 10 লিটার জল, সারা রাত মিশ্রণটি রেখে দিতে হবে। বীজের উপর এই মিশ্রণ ছিটিয়ে বীজ শোধন আপনারা করতে পারবেন। জৈব পদ্ধতি চাষ করার জন্য এইভাবে বীজ শোধন করতে হবে, কারণ আমরা এখানে কোনো রাসায়নিক কিন্তু ব্যবহার করব না। আচ্ছা, এটা তো আপনি তরল সার এবং জৈব সার বললেন, আর যেটা বলছিলেন যে জীবাণু সার এবং সবুজ সারের কথাও বলছিলেন, সেটা যদি ছোট্ট করে একটু বলেন। অবশ্যই, জীবাণু সার বা সবুজ সার যেটা আছে সেটা আমরা সরাসরি জমিতে অ্যাজোলা যদি তৈরি করি,
আচ্ছা খরিফ খন্দে জমিতে আমরা অ্যাজোলা করে ফেললাম, মানে অ্যাজোলা ছিটিয়ে দিলাম, অ্যাজোলা নিজে থেকেই বেড়ে গেল। এবং এইভাবে 1 একর বা 3 বিঘে জমিতে আমরা 10 টন অ্যাজোলা জন্মাতে পারি যদি আমরা প্রথম থেকেই অ্যাজোলাটাকে জমিতে মানে কাল্টিভেট করি, মানে কিছুটা অ্যাজোলা চারা যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু খরিফ খন্দে নিজে থেকেই পুরো জমি ভর্তি হয়ে যাবে এবং এর থেকে 25 কেজি নাইট্রোজেন মাটিতে যোগ হবে এবং প্রচুর পরিমাণে জৈব পদার্থ মাটিতে যোগ করা সম্ভব। রাইজোবিয়াম ডাল জাতীয় শস্যেতে আমরা জানি যে ডাল জাতীয় শস্যের শিকড়ের মধ্যে রাইজোবিয়াম বাসা বাঁধে, সুতরাং ডাল জাতীয় শস্য আমরা চাষ করলে রাইজোবিয়াম জীবাণুর মাধ্যমে বাতাসের নাইট্রোজেনকে সরাসরি মাটিতে ফিক্স করতে পারবো, প্রচুর পরিমাণে জৈব পদার্থ মাটিতে অ্যাড করতে পারবো। এছাড়া অ্যাজোটোব্যাকটেরিয়া বা অ্যাজোস্পিরেলিয়াম বাতাসের থেকে মুক্ত নাইট্রোজেন গাছের শিকড়ে এবং মাটিতে আবদ্ধ করে, এগুলো আমরা ব্যবহার করতে পারি জৈব কৃষির ক্ষেত্রে এবং এগুলো গাছের গ্রহণযোগ্য অবস্থায় এই নাইট্রোজেনটাকে এনে দিচ্ছে, গাছ সেটা সরাসরি গ্রহণ করছে। ফসফরাস দ্রাবক জীবাণুসার, যেটা আমরা ফসফোব্যাকটেরিয়া বলছি, অর্থাৎ ফসফরাস আমরা মাটিতে যদি আপনি রাসায়নিক সার হিসেবেও দেন তাহলে মাটিতে ওটা লকড হয়ে থাকে, বাঁধা পড়ে থাকে, এটা আস্তে 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 ছাড়াতে হবে। তো এইটা ছাড়ানোর কাজটা কে করে? এইটা করে ফসফোব্যাকটেরিয়া। তা এইটা যদি আমরা এখন মাটিতে অটোমেটিক্যালি আগেকার দিনে প্রচুর পরিমাণ ফসফোব্যাকটেরিয়া ছিল, কিন্তু এখন জৈব সারের পরিমাণ কমে গেছে, সুতরাং ফসফোব্যাকটেরিয়াও কমে গেছে। তাহলে এই ফসফোব্যাকটেরিয়া আমরা যদি মাটিতে প্রয়োগ করি তাহলে ফসফরাস গাছের গ্রহণযোগ্য অবস্থায় চলে আসবে। আর ফ্রুটেরিয়া অরেন্সিয়া এই একটা জীবাণু মাটিতে যদি থাকে তাহলে মাটিতে যে অদ্রবণীয় পটাশ সেটাকে মাটির গাছের গ্রহণযোগ্য করে, সুতরাং পটাশ আলাদা করে দেওয়ার দরকার নেই। আপনি যদি ফ্রুটেরিয়া অরেন্সিয়া মাটিতে অ্যাড করেন তাহলে অটোমেটিক্যালি গাছ পটাশটাকে মাটি থেকে অ্যাবজর্ব করবে এবং গাছের নিজের শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করতে পারবে। আর সবুজ সারের কথা তো আমরা সবাই জানি, যেমন ধনচে, হ্যাঁ খরিফ খন্দে আমরা মানে বীজতলা ফেলার আগেই মাঠে প্রথম বৃষ্টির সঙ্গে সঙ্গে ধনচের বীজ ছড়িয়ে দিতে পারি। 30 থেকে 40 দিনের ধনচের গাছটা যদি মাটিতে মিশিয়ে দিই তাহলে মাটিতে 20 থেকে 22 কুইন্টাল জৈব সার কিন্তু যোগ হয় একর প্রতি এবং 10 কেজি পরিমাণ নাইট্রোজেন প্রতি বিঘা জমিতে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, এই যে জৈব উপায়, এই জৈব উপায়ে শস্য সুরক্ষা নিয়ে আপনি কি বলবেন? পরিচর্যাগত বা যান্ত্রিক পদ্ধতিতে রোগ পোকার নিয়ন্ত্রণ, এটা আমরা করতে হবে। বন্ধু পোকামাকড়ের সংরক্ষণ এবং উপকারী জীবাণু ও পোকার ব্যবহার, আমি খুব ছোট্ট করে পয়েন্টে পয়েন্টে বলছি। ঘরোয়া গাছগাছড়ার মাধ্যমে শস্য সুরক্ষা, নিম, করঞ্জা পাতা এইসব আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ফেরোমেন ফাঁদ এবং অন্যান্য ব্যবস্থাপনা যেমন আলোক ফাঁদ ফসলের চাষ, মিশ্র চাষ, বেড়া ফসলের চাষ, হলুদ রঙের ড্রাম বা বোর্ডে আঠালো পদার্থ মাখিয়ে রাখা, এর মাধ্যমে এইগুলো যদি আমরা একসঙ্গে সব কটা ব্যবহার করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা শস্যটাকে সুরক্ষাতে রাখতে পারবো। আচ্ছা, আমরা তো এখন বাজারে এই জৈব ফসল দেখতে পাই, অনেকেই বলছেন জৈব ফসল চাষ করছেন, তো সেটা সত্যিকারের জৈব ফসল কি না সেটা কিভাবে, অর্থাৎ ওটা সার্টিফিকেশন হয়েছে কিনা, সেটাকে সংশোধন করা হয়েছে কিনা এইটা। তো ভারতে জৈব কৃষির এলাকা বৃদ্ধি হচ্ছে এবং জৈব পণ্য সাংশিতকরণ পদ্ধতি সরলীকরণের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিজিএস সার্টিফিকেশনের কাজটা শুরু করেছে। এখানে পিজিএস কথার অর্থ হচ্ছে পার্টিসিপেটরি গ্যারেন্টি সিস্টেম। এর মাধ্যমে জৈব চাষের জন্য গঠিত যে কৃষক গোষ্ঠী, বর্তমানে যে স্কিম চলছে পিকেভিওয়াই, তাতে 1000 হেক্টর করে জায়গায় কৃষকদের গোষ্ঠী স্থাপনের মাধ্যমে এই জৈব ফসল উৎপাদন করা হচ্ছে, এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। এবং তাহলে এখানে সাংশোধন করতে হবে, সার্টিফিকেশন করতে হবে, এ ব্যাপারে রিজিওনাল কাউন্সিল সহায়তাও করছে। তাহলে একটা গোষ্ঠী এবং পাশাপাশি গোষ্ঠীর কৃষকরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অর্থাৎ পিয়ার অ্যাপ্রাইজাল এই সিস্টেমটাকে ব্যবহার করছে, জৈব ফসলের ক্ষেত পরিদর্শন করছেন এবং মূল্যায়ন করছেন, পিয়ার অ্যাপ্রাইজালের মাধ্যমে হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য বীজ সাংস্কৃতিকরণ সংস্থা রিজিওনাল কাউন্সিল হিসাবে ভারত সরকার দ্বারা স্বীকৃত পেয়েছে। আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনো অর্গানিক সার্টিফিকেশন এজেন্সি ছিল না। আচ্ছা, কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড সার্টিফিকেশন এজেন্সি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বীজ সাংস্কৃতিকরণ সংস্থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ক্ষমতাটা দিয়েছেন এবং এটা কৃষক বন্ধুদের জন্য, অবশ্যই পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য একটা সুখবর। উৎপন্ন জৈব ফসল যেটা হবে সেটা NABL অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রিডিয়েশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন ল্যাব, আচ্ছা, স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে। সবশেষে পিজিএস সার্টিফিকেশন পাওয়া যাবে। ধাপ আছে, হ্যাঁ, ধাপে 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 হচ্ছে। এবার জৈব কৃষিতে রূপান্তরিত পদ্ধতির মধ্যে থাকলে, অর্থাৎ আপনি শুরু করলেন ফার্স্ট ইয়ার, আপনার ইনঅর্গানিক রেসিডুয়াল টক্সিসিটি আছে, পুরোপুরি জৈব না, সেই সময় যখন আপনি ওটাকে বিক্রি করছেন তখন পিজিএস গ্রিন লোগো দিয়ে করছেন এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হলে অর্থাৎ 3rd এবং 4th ইয়ারে যখন আপনি পিজিএস
অর্গানিক সার্টিফিকেশন পদ্ধতির মধ্যে চলে এলেন, আপনি সার্টিফাইড হয়ে গেলেন, তখন পিজিএস অর্গানিক লোগো দিয়ে আপনি এটাকে মার্কেটিং করতে পারবেন। এই যে মার্কেটিংয়ের কথা বলছেন, তো ধরুন একই মার্কেটে তো আমাদের এই অজৈব সমস্ত চাষের যে সমস্ত ফসল সেগুলো বিক্রি হচ্ছে, এবারে জৈব ফসল যদি বিক্রি করতে চান তো সেই ক্ষেত্রে চাষি বন্ধুরা কী করবেন? সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সঠিক দামে জৈব ফসলটা। এর কিন্তু একটা বিশাল মার্কেট আছে, আচ্ছা, এবং একটা বড় ক্যাটাগরির লোক যারা চাইছেন যে যত দাম হয় হোক আমি জৈব ফসলটা পেলে আমি কিনে নেব, এটা রয়েছে। এই জন্য ভারত সরকার যেটা করেছেন, একটা জৈব খেতি পোর্টাল বানিয়েছেন, একটা পোর্টাল তৈরি হয়েছে যেখানে 100 হেক্টর ক্লাস্টারের জৈব গোষ্ঠী, তাদের সদস্য, জৈব কৃষি, জৈব উৎপাদনের সব তথ্য দেওয়া হচ্ছে, এবং এটা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। এই পোর্টালের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে। এইবার জৈব ফসলের প্যাকিংয়ের জন্য এই স্কিমে গোডাউন এবং প্যাকিং ইউনিটের ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে সার্টিফিকেশন রয়েছে, এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা কারা করবেন? সেটা ওই জৈব গোষ্ঠীরাই করতেন, ওই 1000 হেক্টরের মধ্যে, তার জন্য সাপোর্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিকেভিওয়াই স্কিম। আচ্ছা, এইবারে এই প্রকল্পের 3য় বর্ষে প্রতি 1000 হেক্টরের ক্লাস্টারের জন্য 2খানা এয়ার কন্ডিশন ট্রান্সপোর্টেশন ভ্যান দেওয়ার ব্যবস্থা হয়েছে, যাতে করে প্রত্যন্ত জায়গা থেকে এটা নিয়ে আসতে পারা যাবে। এবং কলকাতার বিভিন্ন নামকরা বাজারে 2টো স্টল, একদম ডেজিগনেটেড স্টল বা দোকান 2 বছরের জন্য প্রাথমিকভাবে ভাড়া নেওয়ার ব্যবস্থা হয়েছে। এছাড়া কৃষি বিভাগের যারা আধিকারিক বা কর্মচারী সর্বদাই কৃষকের সঙ্গে থেকে জৈব কৃষি উৎপাদন, পিজিএস সার্টিফিকেশন, বাজারজাত করার ব্যাপারে কৃষকদের উৎসাহ প্রদান করছেন। তাহলে এই পরম্পরাগত কৃষি এবং তার জন্য যে জৈব কৃষিকাজ, এটা আমাদের কৃষির জন্য ভালো, মানুষের স্বাস্থ্যের জন্যও ভালো এবং কৃষক বন্ধুদের জন্যও ভালো, এবং আমাদের জমির জন্য ভালো। কারণ যে জমি আপনি আপনার পূর্বপুরুষের কাছে পেয়েছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা জমি, যেখানে চাষাবাদ করে আপনার বহু পুরুষ ধরে মানুষ করে আসছেন এবং আপনি করছেন, এবং যার থেকে আপনার জীবন ধারণ হচ্ছে এবং আমরা সমস্ত মানুষ খেতে পাচ্ছি, সম্পদ আমাদের সম্পদ, সেই জমি কিন্তু আজকে নষ্ট হতে পড়েছে। সুতরাং আপনার পরবর্তী প্রজন্মকে আপনি আবার একটা সুন্দর, সুস্থ, সফল জমি দিয়ে যাবেন, এর জন্যে জৈব কৃষি কিন্তু সত্যিই প্রয়োজন। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল পরম্পরাগত কৃষি বিকাশের লক্ষ্যে জৈব কৃষিকাজ। এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন নিলয় পাইন, যুগ্ম কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বারুইপুর মহকুমা, দক্ষিণ 24 পরগনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার
যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি